এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করবে না। অর্থাৎ সে কি করবে না? বিবাহ করবে না। শুনে আমার মন পুলকের আবেশ ভরিয়া গেল। অর্থাৎ সে আবার একটু গতি সঞ্চার হইল, যা মনে হইল না ঠিক আছে যে আমার সে হয়তো বিবাহ করছে না বা এটা। তো ওই বিষয়টাও কিন্তু সেখানে এগুলো আমি কল্পনা দেখিতে লাগলাম সে ভালো করিয়া খায় নাই। অর্থাৎ অনুপমের ভাবনা ছিল এরকম যে সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, চুল বালিতে ভুলে যায়। অর্থাৎ মেয়েরা সাধারণত সন্ধ্যায় কি করে? চুল বাঁধিয়া ফেলে। তো ওই জিনিসটাই আসলে সে করে না। তার বাপ মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিন দিন এমন হইয়া যাইতেছে কেন। হঠাৎ কোনো দিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে দু চক্ষে জল ভরা, মানে দুই চোখে কি থাকবে? জল ভরা থাকে। তো এই বিষয়গুলো কি অনুপম ভাবছে। জিজ্ঞাসা করেন, মা তোর কি হয়েছে বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই কিছুই তো হয়নি। বাপের এক মেয়ে, বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলকুড়ির মতো মেয়ে একবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। অর্থাৎ সেইগুলো ভাবছে যে যদি হচ্ছে এই বিষয়গুলো হয়, বা হচ্ছে মেয়েটা যেহেতু বিবাহ করছে না, বা আহ, তার হচ্ছে এই মনটা আকুল ছিল। তারপর হলো সে খায় না ঠিক মতো, সন্ধ্যা হয়ে গেলে চুল বাঁধে না। তো এই জিনিসগুলো যখন তার হচ্ছে, তখন যেটা হবে যে ঠিক আছে যে আহ, তিনি আসলে এই বিষয়গুলো ভাবতেছিল যে আমাদের দ্বারা আবার ফিরে আসবে। তারপরে মনের মধ্যে সেই কালো রঙের ধারাটা বহিয়াতেছে। সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া ওঠেন। সে বলিল, বেশ তো, আরেকবার বিবাহের আসন সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকজন নিমন্ত্রণ করা হোক। তারপর তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলে এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সেই রাজহংসের রূপ ধরিতে বলিল। যেমন করে আমি এক দময়ন্তী পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়াইয়া যাইতে দাও। আমি বিরহণীর কানে কানে দেয়ালটার বাহির রইল, সমস্ত পৃথিবীটা আর সবাই, আর ভিতরে প্রবেশ করল একটি মানুষ। তারপরে আমার কথা ফুরালো। কিন্তু কথা এমন করিয়াই ফুরাইল না যে খানে আসিয়া তাহার আফরণ হইয়া সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই। তার মানে এই পর্যন্ত আসলে ওনার বিবাহর যে কাহিনীগুলো ছিল বা গল্পটা ছিল, সেটাকে অনুপম বলছে এবং শেষ করিয়া দিই বলতে সে এখানেই আসলে এই বিবাহর যে বিষয়গুলো ছিল সেগুলো আসলে সে বলা শেষ করলো। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম। আমার উপর ভার ছিল, কারণ মামা একবার হাবড়ার পুল, একবারও হাবড়ার পুল কি হন না, পার হন না। তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে মামা আসলে হাবড়ার পুল যে পার হন না, সেটাই আসলে তিনি বলছেন। রেলগাড়িতে ঘুমাইতেছিলেন, ঝাঁকুনি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকারে মেশা সেই এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলো চিরপরিচিত, আর সবাই অজানা স্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা কতই বহুদূর, তাহাই দেখাইয়া দিতেছে। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলো নিচ সবুজ পর্দা টানা। তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কেকার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন এক স্বপ্নলোকের ওলটপালট আসবাব। সবুজ প্রদর্শের মিটমিট আলো থাকা এবং না থাকার মাঝখানে কেমন এক রকম হইয়া পড়িয়াছে। তো এই বিষয়গুলো সে আসলে বলছিল যে এখানে আসলে কি অবস্থায় আসলে ছিল। এমন এক সময় পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিলেন, শিগগিরই চলে আয়, এখানে জায়গা আছে। অর্থাৎ সে বলছে যে শিগগিরই চলে আয়, এখানে জায়গা আছে। মনে হইল যেন গান শুনিলাম। অর্থাৎ এখানে সে বলছে যে এখানে গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমন করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। অর্থাৎ
সে যে এই যে জায়গা আছে শব্দটা শুনে মনে হইলো যে অচেনা এক জায়গায় বাঙালি মেয়ের কণ্ঠ যে কত সুন্দর, এইটা আসলে বোঝা যায়। কিন্তু এই গলাকে কেবল মেয়ের গলা বলিয়া একটা শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিয়াই মন বলিয়া ওঠে, এমনি তো আর শুনি নাই। চিরকাল আহ, গড় স্বর আমার কাছে বড় সত্য, গলার স্বর অর্থাৎ তার কাছে গলার স্বরটা বড় সত্য ছিল। রূপ জিনিসটা বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বাচ্য, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তাহার চেহারা। অর্থাৎ কণ্ঠস্বরই আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়িয়ে দিলাম, কিছুই দেখিলাম না। অর্থাৎ সে কি করলো, গাড়ির জানালা খুলিয়া দিয়া বাইরে দেখতেছিল যে সে কে। প্ল্যাটফর্মে অন্ধকারে দাঁড়াইয়া গার্ড, অর্থাৎ অন্ধকারে দাঁড়াইয়া ছিল গার্ড, এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল। আমি জানলার কাছে বসিয়া রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি এক হৃদয়ের রূপ দেখিতে লাগলাম। সে যে যেন এক তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ এই যে তার যে ভাষা, মানে সে যে শুনলো যে এখানে জায়গা আছে, এটা সে সবসময় ভাবতেছিল, কিন্তু সেটাকে আসলে সে আচ্ছাদন করতে পারতেছিল না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষেই তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর বসে আছো। অর্থাৎ সে এই যে এখানে জায়গা আছে, এটাকে সে সবচেয়ে কাছের, এবং সেটা তার কাছে মনে হয়েছে যে অচেনা সুর, কিন্তু সে তার নিজের আহ, পরিচয়ের আসনের উপর বসে আছে। কি সুন্দর, কি আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালের ক্ষুদ্র হৃদয়ে উপর যে ফুলটি ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়ে এক পাপড়িও ঢলে নাই, অপরিমেয় কোমলতা একটু দাগ পড়ে না। অর্থাৎ সেই এখানে জায়গা আছে দ্বারা এমন একটা তার মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয়েছে, সেটা আসলে একটা পাপড়িও সেখান থেকে ঢলে নাই, বা হচ্ছে তার চিন্তাটাই এখন সারাদিন সেটাই ছিল। গাড়িতে লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলিল, লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে গাড়িতে চলিল। আমার মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম, তাহার একটিমাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে। অর্থাৎ এটাই সে শুনতে শুনতে লাগলো। আছে কি, জায়গা আছে কি, জায়গা যে পাওয়া যায় না, কেউ যেন কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে সে যে মায়া, সেই ছিন্ন হইলে যে চেনার আর অন্ত নাই। অর্থাৎ এই যে ছিন্ন হয়ে গেল বা থাকলো না, তখন যে আর অন্ত নাই, সেটা কিন্তু বলার চেষ্টা করছে। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ, তুমি যে কি আমার চিরকালের চেনা নয়। জায়গা আছে, আছে শীঘ্রই আসিতে তাকিয়াছ, শীঘ্রই আসিয়াছে, এক নিমিষেই দেরি করি নাই। অর্থাৎ সেটা যে তার পরিচিত, বা এইটাই তার জন্য মনে হচ্ছে। রাত্রে ভালো করে ঘুম হইল না। প্রায় প্রতিটা স্টেশনে একবার মুখ বাড়িয়া দেখিলাম। ভয় হইতে লাগিল, যাহাকে দেখা হইল না, সে পাছে রাত্রে নামিয়া না যায়। অর্থাৎ সে যদি নামিয়া যায়, তাহলে তার সাথে তার দেখা হবে না। তো ওইটাই কিন্তু তার মনের মধ্যে ছিল। পরের দিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে। আমি ফার্স্ট ক্লাস টিকিট, মনে আশা ছিল ভিড় হইবে না। নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আদলি দল আসবাবপত্র লইয়া গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। কোন এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন। 2-3 মিনিট পরে গাড়ি আসিল। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে মাকে লইয়া। কোন গাড়িতে উঠি সে একবার ভাববার বিষয়, ভাবনায় পড়লাম। অর্থাৎ এই যে ফার্স্ট ক্লাস যে লোকটা ছিল, এরা আসলো, তো ওই জন্য তাকে আসলে ভাবতে হইল। দাঁড়িয়ে দাঁড়িয়ে উকিয়া মারিয়া বেড়াইতে লাগিলাম। বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকিয়া উঠিলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ, সেই গানে ধোয়া জায়গা আছে। অর্থাৎ সে আসলে ওই যে সারা রাত ধরে বা এগুলো ভাবতেছিল, সে আসলে বুঝলো যে যে মানুষটা বলছে এখানে জায়গা আছে, সেই কিন্তু বলছে। ক্ষণমাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া উঠিয়া পড়িলাম। জিনিসপত্র তুলিবার সময় হইল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নাই। সেই মেয়েটির কুলিদের হাত হইতে চলিত গাড়িতে আমাদের বিছানাপত্র লইল। আমার
ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রইল। অর্থাৎ এখানেই যে ফটোগ্রাফ ক্যামেরাটা সে স্টেশনে ফেলে দিল। তারপরে কি লিখিব জানি না, আমার মনের ভিতর একখণ্ড আনন্দচ্ছবি, তাহাকে কোথাও কোথাও শুরু করিব, কোথায় শেষ করিব, বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না। অর্থাৎ সে এই বিষয়টা যে আহ, সে যে জিনিসটা চাচ্ছিল সারা রাত ধরে ভাবলো, সেটাকেই কিন্তু সে ওই সময় আবার পেয়ে গেছে, যে সেই মানুষটাই বলছে যে আমাদের এখানে আসুন না কেন। তো ওর মনের মধ্যে আসলে আনন্দটা এত লেভেলের হচ্ছিল। আমরা সাধারণত দেখি যে যার প্রতি আমরা অনেক বেশি আকৃষ্ট থাকি, তো সেই লোকটা যখন আমাদের সামনে আসে, কথা বলতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে শুরু করব, এটা অনেক সময় আমরা ভুলে যাই। এবার সেই সুরটি কে চোখে দেখিলাম, তখনও তাহার সুর বলিয়াই মনে হইল। মায়ের মুখের দিকে চাহিলাম, দেখলাম তার চোখের পলক পড়িতেছে না। মেয়েটির বয়স 16 কিংবা 17 হইবে, কিন্তু নবযৌবন, ইহার দেহ মন কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় না। ইহার গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব, ইহার কোনো কিছু জরিমা নাই। অর্থাৎ এই মেয়েটি সম্পর্কে বলছে সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সুচিতা অপূর্ব। সুচিতা অপূর্ব অর্থাৎ তার সম্পর্কে বলছে যে তার এই বিষয়গুলো কিন্তু ছিল। এই এই এবার সেই সুরটাকে চোখে দেখিলাম, তখন আমি দেখিতেছি বিস্তার করিয়া কিছু বলার আমার পক্ষে সম্ভব অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পরিয়াছিল তাও ঠিক করিয়া বলিতে পারিব না। অর্থাৎ সে এত বেশি সেই বিষয়গুলো নিয়ে ভাবতেছিল, তো সে আসলে এই বিষয়গুলো যে কিভাবে বলবে সেই জিনিসটাই সে ঠিক করে বলতে পারছিল না। এতে খুব সত্য যে তার বেশভূষা এমন কিছু ছিল না যে তাহাকে ছাড়াইয়া বিশেষ করিবা করিয়া চোখে পড়িতে পারে। মানে তার সৌন্দর্য এত বেশি ছিল যে সে যে কাপড় বা যা কিছু পরছে সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, এটা তার মনে হয়। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্র মঞ্জুর মতো সরল বৃত্তর উপর দাঁড়িয়ে আছে। মানে সবার মধ্যে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর, সেটাই সে বলার চেষ্টা করছে বা সেটাকেই সে এক্সপ্লেন করছে। যে গাছে ফুটিয়াছে সে গাছ একবারে অতিক্রম করিয়া উঠেছে। মানে যে গাছটাই হয়েছে সে তার থেকে আসলে ওই যে মঞ্জুরি যেটা মানে রজনীগন্ধার মূল যেটা থাকে ফুলের মাঝে, সেটাই আসলে যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গে দু তিনটে ছোট ছোট মেয়ে ছিল, তাহাদিগকে লইয়া তাহার হাসি আর কথা এবং কথা আর অন্ত ছিল না। আমি হাতে একখানা বই লইয়া সে এদিকে কান পেতে পাতিয়া রাখিয়াছিলাম। যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে ছেলে মানুষের কথা। অর্থাৎ সে আসলে যে অনেক বড় ছিল, মানুষ চারিপাশে ছিল, এগুলো সে খেয়াল করতেছিল না। সে সবসময় ছেলে মানুষই করতেছিল, হাসি তামাশা করতেছিল। তো ওই বিষয়গুলো ছিল তাহার বিশেষত। এই যে তাহার বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। মানে সে ছোটদের সাথে এত বেশি ভালোভাবে মিশে গেছিল, বোঝাই যাচ্ছিল না যে সে অনেক বয়সের। ছোটদের সঙ্গে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল। সঙ্গে কতকগুলো ছবিওয়ালা ছেলেদের গল্পের বই। তাহার কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাকে ধরিয়া পড়িল। এ গল্পই নিশ্চয়ই তারা ২০-২৫ বার শুনিয়াছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম। সেই সুধাকণ্ঠের সোনার কাঠিতে সকল কথাই যে শোনা হইয়া ওঠে। অর্থাৎ তার কণ্ঠে মানে তার কাছে যে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ যে এখানে জায়গা আছে। তো এইটার যে কণ্ঠ, যে সকল কথা যে শোনা হইয়া ওঠে, মানে সোনার কাঠিতে তুমি যেটা বা আমরা যদি একটা আগুনের কাছে যদি যাই, তাহলে কি হবে? ওইটা যদি একটা মোমবাতি আগুন দিয়ে ধরানো থাকে, ওইটা দিয়ে আমরা সবগুলোকে ধরাইতে পারবো। তো উনার কণ্ঠ বা ওই যে মেয়েটার কণ্ঠ সোনার কাঠের মতো। তো ওইখানে যাই কিছু দাও না কেন সেটা আসলে সোনা হইয়া উঠবে। মেয়েটির সমস্ত শরীর মন একেবারে প্রাণে ভরা। তার সমস্ত চলাই বলাই স্পর্শে প্রাণ টিকিয়া ওঠে।
তাই মেয়েটি যখন মুখে গল্প শোনে, গল্প নয়, তাহাকেই শুনে। তাহাদের হৃদয়ের উপর প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে। অর্থাৎ সে এমন ভাবে গল্পগুলো বলে, বা এখন এইখানে মূলত হচ্ছে, যেহেতু লেখকের ওই মেয়েটার কণ্ঠের প্রতি আকৃষ্টতা ছিল, তো ওই জন্য এই বিষয়গুলোকে সে অনেক বেশি বেশি করেই কিন্তু বলার চেষ্টা করেছে। আচ্ছা, তাই সে উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণ সজীব করিয়া তুলিল। আমার মনে হইল, আমাকে যে পরীক্ষিত তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে, সে ওই তরুণ অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছিতেই খাবারগুলোকে ডাকিয়া সে খুব খানিকটা চানমুট কিনিয়া লইল। অর্থাৎ সে চানমুট কিনিয়া লইল। অর্থাৎ পরের স্টেশনে যখন সে নামলো, সেখান থেকে চানমুট কিনে লইল, এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্যে মানে হাসির রূপে সে অসংকোচে খাইতে লাগিল। অর্থাৎ তার কোনো সংকোচ নেই, যে তার সামনে অনেক লোক আছে সেগুলো কিনে তার সংকোচ ছিল না। আমার পরিচিত যে জাল দিয়ে বেড়া, আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানমুট এক চানা এই চানা এক মুঠা চাইতে লইয়া নিতে পারিলাম না, হাট বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিতে পারলাম না। অর্থাৎ সে আসলে এই যে স্বীকার করতে পারলো না যে চানমুট যে তার দরকার, বা সে খাইতে লোভ হচ্ছে। ওকে, এরপর মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ মাত্র, তবু ইয়ে কিছু সংকোচ নাই। বিশেষত এমন লোভীর মতো খাইতেছে যে ঠিক আছে তার পছন্দ হইতেছিল না, ঠিক তার পছন্দ হইতেছিল না, অথচ ইহাদের বেহায়া বলিয়াও তার ভ্রম হয় নাই। অর্থাৎ সে দোমনা ছিল যে এখানে যে পুরুষ মানুষ আছে তার সামনে যে কিভাবে এইভাবে যে খাচ্ছে, তো এটা একটা সে হচ্ছে পছন্দ হইতেছিল না, আবার সে মনে করছে এটা আসলে এটা তার ভুলও হয় নাই। তার মনে হইল এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয় নাই। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। দূরে দূরে থাকায় অভ্যাস, এটা কিন্তু প্রথমেই বলে নিছে যে তার মা, যে তারা যে বড় লোক, গরিব ছিল, পরে যে বড় লোক হয়েছে, এখন তারা যে বড় লোক এটা তা ভুলতে দিতে চান না। তো ওই বিষয়টাই কিন্তু ওই জন্যই মানুষের সাথে তারা সবসময় দূরে দূরেই থাকেন। এই মেয়েটির পরিচয় লইতে তার খুব ইচ্ছা করিল, কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিল না। আমরা সাধারণত যেটা দেখি যে যারা কথা বলতে পারে না, আহ, বেশিরভাগ কথা বলে না, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের কিন্তু অনেক কঠিন হয়ে যায় নতুন কারোর সাথে কথা বলার জন্য। তো এই জন্য আমাদের কিন্তু আসলে ওই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, বা আমরা যখন কথা বলার চেষ্টা করব, মানুষের সাথে কথা বলার অ্যাবিলিটি অর্জন করতে হবে। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে আসিয়া থামিল। সেই জেনারেল সাহেবের এক দল অনুষঙ্গী এই স্টেশন হইতে উঠিবার উদ্যোগ করিতেছে। গাড়ি কোথাও জায়গা নাই, বারবার আমাদের গাড়ির সামনে দিয়া তারা ঘুরিয়া গেল। মা তো ভয়ে আড়ষ্ট, আমি ও মনের শান্তি পাইতেছিলাম না। তার মানে ওই যে বড় স্টেশনে আসিয়া জেনারেল সাহেবরা আবার হচ্ছে এই একই কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করছে। গাড়ি ছাড়িবার অল্পকাল পূর্বেই একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা দুইখানা টিকিট গাড়ির ভেতরে দুই বেঞ্চের শিয়রের কাছে লটকাইয়া দিয়া আমাকে বলিল, এই গাড়িতে এই দুই বেঞ্চ আগে হইতেই দুই সাহেব রিজার্ভ করিয়াছেন, আপনার দিকেও তো অন্য গাড়িতে যাইতে হবে। তো এইটা হয়েছে যে তারা যখন এই গাড়িতে যাচ্ছিল, তো তখন দুইজন আসলো, এসে বললো যে এটা আগে থেকেই আহ, দখল ছিল, বা হচ্ছে আগে থেকে রিজার্ভ করা। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিলাম, মেয়েতে নিতে বলিল, না আমরা গাড়ি ছাড়িব না। সে লোকটির রোগ করিয়া বলিল, না গাড়ি ছাড়ার উপায় নাই। কিন্তু মেয়েটির চঞ্চলতা কোনো লক্ষণ না দেখিয়া সে নামিয়ে ইংলিশ স্টেশন মাস্টারকে ডাকিয়া নিল। সে আসিয়া আমাকে বলিল, আমি দুঃখিত, কিন্তু শুনিয়া আমি কুলি কুলি করিয়া ডাক ছাড়িতে লাগলাম। মেয়েটি উঠিয়া দুচক্ষু অগ্নিবর্ষণ করিয়া বলল, না আপনি গাড়িতে আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন।
বলিয়া সে দ্বারের কাছে দাঁড়াইয়া স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলিল, এ গাড়ি আগে থেকে রিজার্ভ করা, একথা মিথ্যা কথা। অর্থাৎ সে বলতে লাগলো যে এটা মিথ্যা কথা ছিল। বলিয়া নাম লেখা টিকিটটি খুলিয়া প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। অর্থাৎ সে কি করলো? প্ল্যাটফর্মে ছুঁড়িয়া ফেলিয়া দিল। ইতিমধ্যে আর্দালি সমেত ইউনিফর্ম পরা সাহেবের দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। গাড়ি সে তার আসবাবপত্র উদ্ধারের জন্য আর্দালিকে প্রথমবার ইশারা করিয়াছিল। তাহার পরে মেয়েটির মুখে তাকাইল, তার কথা শুনিয়া ভাব দেখিয়া স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করিল এবং তাহাকে আড়ালে লইয়া গিয়া কি কথা হইল জানি না, দেখা গেল গাড়ি ছাড়িবার সময় অতীত হইল, আর একটা গাড়ি জুটিয়া তবে স্টেশন ছাড়িল। মেয়েটি তার দলবল লইয়া আবার এক পত্তন চানমুট খাইতে শুরু করিল। আমি লজ্জায় জানালার বাহিরের দিকে মুখ বাড়াইয়া প্রকৃতির শোভা দেখিতে লাগিলাম। অর্থাৎ এই যে বিষয়টা হইল যে সে যে এজ এ পুরুষ, সে কিন্তু এখানে সে তাদের বিরুদ্ধে কথা বলতে পারলো না, কিন্তু একটা মেয়ে সেখানে কথা বলল। কানপুর গাড়ি আসিয়া থামিল। কানপুর আসিয়া মেয়েটি জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্থানীয় চাকর আসিয়া ছুটিয়া ইহাদিগকে নামাইবার উদ্যোগ করিল। মা তখন আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম কল্যাণী। শুনিয়া মা আর আমি দুইজন চমকিয়া উঠিলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম সোমনাথ সেন। তারপরে সবাই নামিয়া গেল। মামার নিষেধ অমান্য করিয়া মাতৃ আজ্ঞা ঠেলে, অর্থাৎ এইটা যখন শুনছে যে মামার সে কল্যাণী শম্ভুনাথ সেনের মেয়ে, তার তখন মামা যা নিষেধ করছিল সেটাও আর শুনলো না, মাতৃ আজ্ঞাও সে ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছি, যাতে হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়েছে। কল্যাণী বলে, আমি বিবাহ করিব না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? সে বলল, কি মাতৃ আজ্ঞা, তো কি সর্বনাশ, এখানে মাতুল আছে। তারপর পরে বুঝিলাম যে মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে কিন্তু আমি আশা ছাড়িতে পারিলাম না। সেই সুরটা আমার হৃদয়ের মাঝে আজও বাজিতেছে যেন কোনো উপরের বাঁশি। আমার সংসারের বাহির হইতে আসিল, সমস্ত সংসারের বাহিরে ডাক দিল, আর সেই রাত্রির অন্ধকার মধ্যে আমার কানে আসিয়াছিল, জায়গা আছে। সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হইয়া রইল। তখন আমার বয়স ছিল 23, এখন হইয়াছে 27। এখন আশা ছাড়ি নাই, কিন্তু মাতুলকে ছাড়িয়াছি। নিতান্ত একটা ছেলে বলিয়া মা আমাকে ছাড়িতে পারেন, একটা ছেলে বলে। তোমরা মনে করিতেছ আমার বিবাহ আশা করি নাই? না, কোনো কালেই না। আমার মন আছে, কেবল এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশায় জায়গা আছে, নিশ্চয় আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এখনো এখানেই আছি। দেখা হয় সেই কণ্ঠে শুনে, যখন সুবিধা পাই কিছু কাজ করে দিই, আর মন বলে, এই তো জায়গা পাইয়াছি। ওগো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবেও না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি। তো এরপরে আমরা এইখানে যেটা সর্বশেষ বলতে পারি যে মেয়েটা হচ্ছে যখন বললো যে সে শিক্ষা ব্রত নিছে, বা শিক্ষা যারা মেয়েরা যারা শিখে নাই, পড়াশোনা করে না, তাদেরকে সে পড়ানোর জন্য কাজ করে। তো এরপরেও আসলে 4 বছর অতিবাহিত হয়েছে, 2-3 বছর অতিবাহিত হয়েছে। তো এর সাথে সাথে অনুপম আসলে সেই মেয়ের সাথে সহযোগিতা করে, যাতে সে আসলে এই জায়গাটা যেন আরো ভালো কাজ করে, তাদের সাথে মিলে একসাথে কাজ করার চেষ্টা করে। এবং এই সাথে সাথে আমাদের অপরিচিতা গল্পটা শেষ হয়ে গেছে।